আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। দ্বিতীয় সেমিস্টার এমটির পরে আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ভিডিও ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের খাতা দেখা চলছে, কিন্তু আমি আসলে দু একটা ব্যাপারে এখনও ডিসঅ্যাপয়েন্টেড, কারণ কারো কারো খাতায় দেখলাম যে ফ্লোচার্ট সম্পর্কে এখনও তোমাদের পারফেকশন আসেনি। সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফ্লোচার্টের যে অ্যান্সার, সেই অ্যান্সার কিন্তু কেউ ভুল লিখো নাই, দু একজন বাদে। সো অ্যান্সার ঠিক আছে, কিন্তু ফরম্যাটে ভুল। ফরম্যাট বলতে আমি সেই ফ্লোচার্টের যে ডায়াগ্রাম সেটা বলছি, অ্যারো মার্কে ভুল আছে, ফ্লোচার্টে অনেকে টাইটেড লিখো নাই, যেটা একটা সেমিস্টার পার হয়ে আসার পরে খুবই ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে আমার কাছে। এই ভুলগুলো এখন করা উচিত না। তোমরা ফার্স্ট সেমিস্টারে এমটি দিয়েছো, সেমিস্টার ফাইনাল হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে এমটিতে কিন্তু এই ভুল করাটা উচিত হয়নি। আরও কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি জুম ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন অ্যান্সার, সেটা বুঝতেও হয়তো এখন একটু প্রবলেম রয়ে গেছে। তোমরা কোশ্চেন অ্যান্সার না বুঝে অ্যান্সারটা দিতে শুরু করো, হয়তো কিভাবে জানতে চাওয়া হয়েছে, তুমি কেন দিয়ে অ্যান্সার যেটা হয় সেটা লিখে দিয়েছো। সো তার জন্য তোমাদের মার্কস কিন্তু কম বেশি ভ্যারি করেছে। সো আজকে আমরা পড়তে যাচ্ছি, তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিলেবাস ছিল ইউনিট 4 থেকে শুরু করে ইউনিট 7 পর্যন্ত। তো ইউনিট 4 আর 5টা আমরা আল্লাহর মধ্যে শেষ করে ফেলেছি, আমাদের এমটি যেহেতু কমপ্লিট। সেমিস্টার ফাইনালের জন্য বাকি রইল ইউনিট 6 আর 7। ইউনিট 6টা লেন্দি, 7টাও মোটামুটি, তবে যেহেতু আমরা সময় পাচ্ছি, সেমিস্টার ফাইনাল এখনও দেরি আছে, হয়তো একটুলেই হবে। তো এই সময়ের মধ্যে, এই টাইম স্প্যানের মধ্যে আমরা খুব ভালো মতো সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব। প্রথম থেকেই তোমরা মনোযোগী হও, ভালো করে পড়ো সিন প্যাসেজগুলো উইথ ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। ফ্লো চার্টের প্র্যাকটিসটা ভালো মতো করার চেষ্টা করো। ফ্লো চার্ট একটা কথা আমি শুরু থেকে বলে এসেছি যে একটা সিঙ্গেল পেজে অ্যান্সার করবে, এখানে 3টা ওখানে 4টা, এইরকমভাবে কেন যে তোমরা অ্যান্সার করেছো আমি আসলে বুঝলাম না, এবং এর জন্য আমি কিন্তু অবশ্যই মার্কস কেটেছি। আর কোশ্চেন অ্যান্সার যে ভুলটা হয়েছে সেটা বারংবার প্র্যাকটিস করার পরে ঠিক হবে। তোমরা তো লিখো না, আমি যেদিন যেটা পড়াই তোমরা যদি বাসায় একটু হলেও প্র্যাকটিস করো বা কোশ্চেন অ্যান্সারগুলো একটু ধরে ধরে পড়ো, নিজে নিজে লেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু হাতে চলে আসে, পারফেকশনটা চলে আসে। সেটা তো কেউ করো না। কোশ্চেন অ্যান্সার হুবহু বই থেকে সেন্টেন্স তুলে দিয়েছে অ্যান্সার লেখার সময়, যেটা আমি বলেছিলাম যে এরকম করলে 10-এর মধ্যে খুবই পোর মার্কস পাবে, খুবই পোর মার্কস পাবে। হয়তো তোমার অ্যান্সার ঠিক থাকলেও তুমি নাম্বার পাবে না, কারণ তোমার প্রবলেমটাই হচ্ছে তুমি বই থেকে কপি করে লিখেছো, যেটা একেবারে প্রহিবিটেড। ওপেন এন্ডেড কোশ্চেন নিজের মতো করে নিজের ভাষায় বইয়ের কথাটাই লিখতে হবে, এটা বারবার বলা হয়েছিল। সো এখন যে আমি প্যাসেজগুলো পড়িয়ে যাব আমাদের যে ইউনিট 6 এবং ইউনিট 7-এ, সেটাতে যেন ওই ভুলগুলো না হয়। আমি 2টা ক্লাস পর পর কোশ্চেন অ্যান্সার সেশন করব, তো সেভাবে আমি ভিডিওগুলো দিব। কোশ্চেন অ্যান্সারে আমি যেগুলো আলোচনা করব সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। যারা জুম ক্লাস করেছো এবং যারা ভিডিও ক্লাসগুলো দেখেছো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এখন, যেহেতু আমাদের এখনও সরাসরি ক্লাসরুমে বসা হয়নি, সো এই দুটো ক্লাসে আমরা যা করাচ্ছি ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু সেখান থেকেই কোশ্চেন আমরা করছি। সো এই প্রক্রিয়াটা যতদিন থাকবে, পরীক্ষার কোশ্চেনে কিন্তু এটা রিফ্লেকশনটাই দেখতে পারবে। সো এই ব্যাপারটা মাথায় রেখে আজকে থেকে ক্লাসটা শুরু করো, এবং সবাই ক্লাসটা দেখবে। আমি এটা বলছি বারবার, কারণ ক্লাস না দেখে তোমরা অনেকে ভাবতে পারো যে বইয়ের পাশে তো অনুবাদটা দেওয়া আছে। বইয়ের পাশে অনুবাদটা জাস্ট একটা লাইনের মানে বাংলা মিনিংটা ওভাবে বলা আছে, কিন্তু আমি যখন ক্লাসে বলছি তখন কিন্তু পুরো কনটেক্সট অনুযায়ী সেই সেন্টেন্সটার মিনিংটা কী দাঁড়ায় সেভাবে বলার চেষ্টা করি। সো এই জন্য ক্লাস দেখাটা জরুরি। সো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে টপিকটা সম্পর্কে পড়তে যাব, ইউনিট 6-এর যে আমাদের মূল টপিক, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, মানে বয়সন্ধিকাল, যে সময়টা তোমরা পার করছো। তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের লাইফের জন্য। সো এই অ্যাডোলেসেন্স, এই প্যাসেজগুলোতে আমি বললাম শুরুতে একটু লেন্দি। প্রথমে আমরা কি পড়বো, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কী, বা এটার টাইম স্পেন্ড কতটুকু, অ্যাডোলেসেন্স বলতে কী বোঝায়, অ্যাডোলেসেন্স বয়েজ, অ্যাডোলেসেন্স গার্লসদের যে সমস্যাগুলো বা এই পিরিয়ডটার যে বৈশিষ্ট্যগুলো, এই কোন কোন বিষয় এই পিরিয়ডের এই বৈশিষ্ট্যগুলোকে ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে, সেই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। আজকে অ্যাডোলেসেন্স সম্পর্কে আমরা যতটুকু পড়বো সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা পাবো আজকে যে প্যাসেজটা পড়তে যাচ্ছি। সো চলো আমরা প্যাসেজটা এখন শুরু করছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড সেমিস্টারের এমটি পরবর্তী যে সিলেবাস, তার প্রথম ইউনিট 6 দিয়ে। ইউনিট 6-এর লেসন 1-এ আমরা আজকে যে সিন প্যাসেজটা পড়ব, সেই প্যাসেজটার নাম হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। এখন অ্যাডোলেসেন্স মানে কি? অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধি বা বয়ঃসন্ধিকাল।
যে সময়টা আমরা সবাই পার করে আসছি বা কেউ কেউ হয়তো এখনও পার করে যাচ্ছি। তো অ্যাডোলেসেন্স পিরিয়ডটা বলতে মানব জীবনের সেই সময়টা বোঝায় যে সময়টা অ্যাকচুয়ালি আমরা যেটাকে টিনেজ বলি, টিনেজ পর্ব যেটা। সেখানে স্টর্ম অ্যান্ড স্ট্রেস কেন বলা হয়েছে এই প্যাসেজটার? কারণ এই সময়টা মানুষের মধ্যে দিয়ে যে শারীরিক মানসিক পরিবর্তনগুলো হয় সেটার আসলে এক এক পরিবেশে এক এক রকম, এক এক পরিবেশের কিশোর কিশোরীরা এক এক রকমভাবে সেটা ফেস করে। এই প্যাসেজের এই প্যাসেজটা এই ইউনিটে যে কয়টা প্যাসেজ আমরা পড়বো এটা একটু লেন্দি, বেশ কয়েকটা প্যাসেজ পড়তে হবে আমাদের ইউনিটটা শেষ করার জন্য। কিন্তু দেখা যাবে যে এগুলো আমাদের খুব জীবন ঘনিষ্ঠ তোমাদের কাছে মনে হবে, কারণ তোমরা কিন্তু এই টাইমটা পার করেছো বা কেউ কেউ এখন এই টাইমের মধ্যে আছো। তো সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের ইস্টার্ন কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রি এই দুটো জায়গায় পরিবেশ ভেদে বা এলাকা ভেদে কিন্তু এই পিরিয়ডের বিভিন্ন রকম ভিন্নতা দেখা যায়। এই সিন প্যাসেজগুলোতে আমরা এইগুলোই দেখব এবং কিশোরদের যে এক ধরনের প্রবলেম, কিশোরীদের এক ধরনের প্রবলেম, সেই প্রবলেমগুলো সম্পর্কে জানবো এবং ম্যাক্সিমাম লাস্টের দিকে, এই ইউনিটের লাস্টের দিকে যে প্যাসেজগুলো পড়বো সেখানে দেখব যে কিশোরী মেয়েদের যে প্রবলেমগুলো হয় আমাদের আমাদের সোসাইটি আমাদের সোসাইটিটাকে হাইলাইট করে এই প্যাসেজগুলো দেওয়া হয়েছে। আমাদের সোসাইটি বলতে বিশেষ করে বাংলাদেশের যে সোসাইটি, আমাদের এই সমাজ ব্যবস্থায় অ্যাডোলেসেন্স গার্লসদের কী অবস্থা সেটাই বেশি হাইলাইট করা হয়েছে এই প্যাসেজগুলোতে। তো প্রথমে আসো আমরা প্যাসেজটা শুরু করি। এখানে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডটার পড়ার আগে যেগুলো আমাদের জানা উচিত, যে টাইম রেঞ্জ, টাইম ডিউরেশনটা, কোন সময়টাকে আমরা বলছি বয়সন্ধিকাল, সেটা আমাদের এখন জানতে হবে। প্যাসেজটা শুরু হয়েছে এভাবে: চিলড্রেন মাস্ট pass through several stages in their lives to become adults. Adults মানে কি? প্রাপ্তবয়স্ক। এখানে বলা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য শিশুদেরকে তাদের জীবনের বেশ কিছু ধাপ অবশ্যই পার করতে হয়। For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. অধিকাংশ মানুষকেই কিন্তু তাদের জীবনের তাদের বেড়ে ওঠার সময় 4টা বা 5টা ধাপ অবশ্যই পার করেই আসতে হয়। মোস্ট পিপল কেন বলেছে? 2-1জনের ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল হতে পারে, কিন্তু অধিকাংশই মানুষ যারা ছোটোবেলা থেকে, শিশুকাল থেকে বেড়ে ওঠে, তাদেরকে তো এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে এই স্টেজগুলোর মধ্যে দিয়েই আসতে হয়। সো সেই জন্যই বলেছে ফর মোস্ট পিপল দেয়ার আর 4 or 5 সাচ স্টেজেস অফ গ্রোথ হোয়ার দে লার্ন সার্টেন থিংস। এই এক একটা পিরিয়ডে কিন্তু আমাদের শিক্ষাটা এক এক রকম। তো সেই কথা আমরা পরে যাচ্ছি। প্রথমটা স্টেজটা হচ্ছে, মানব জীবনের প্রথম স্টেজটা হচ্ছে ইনফ্যান্সি, যেটাকে শিশুকাল বলা হয়। এখানে কয়েকটা পিরিয়ডের নাম আসবে, এখানে তো বলেছে যে সেভারাল স্টেজ, সাচ স্টেজ। তো এই স্টেজগুলোর মধ্যে 4টে স্টেজের নাম আমরা পড়ব এবং এই 4টে স্টেজের মধ্যে কি কি এজ লিমিট আছে, সময়কালটা, যেমন ইনফ্যান্সি শিশুকাল, কোন সময়টাকে শিশুকাল বলছে, কোন সময়টাকে শৈশবকাল বলছে, আর কোন সময়টাকে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল বলছে, সেটা এখানে স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে। এখানে দেখাচ্ছি ইনফ্যান্সি শিশুকাল হচ্ছে বার্থ থেকে এজ 2। একটা শিশু জন্মের পর থেকে তার বয়স যখন 2 বছর, সেই সময়টাকে এখানে শিশুকাল হিসেবে প্রকাশ করা হয়েছে, নবজাতকের পর্যায় যেটাকে বলে। তার পরবর্তী স্টেজটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড শৈশবের যে প্রথম অবস্থা, প্রাথমিক অবস্থাটা, সেটাকে আর্লি চাইল্ডহুড বলছে এবং সেখানে এজ লিমিট দেখানো হয়েছে 3 থেকে 8 বছর, 3 থেকে 8 বছর বয়সীমাকে শৈশবের প্রাথমিক অবস্থা দেখানো হয়েছে। তারপরের স্টেজটা আছে ল্যাটার চাইল্ডহুড, যেটা হচ্ছে শৈশবকালের পরবর্তী অবস্থা, আর এটার এজ লিমিট দেখানো হয়েছে 9 থেকে 12 পর্যন্ত, 9 থেকে 12 বছর বয়সী সময়কালটা হচ্ছে পরবর্তী অবস্থা, শৈশবকালের পরবর্তী অবস্থা। প্রথমে তো গেল প্রাথমিক অবস্থা, তারপরে হচ্ছে পরবর্তী অবস্থা, এবং তারপরেই 13 থেকে যে পিরিয়ডটা আমাদের জীবনে শুরু হয় সেটাই হচ্ছে অ্যাডোলেসেন্স, আমাদের এই ইউনিটের মেইন টপিক। অ্যাডোলেসেন্স হচ্ছে বয়সন্ধিকাল। এটার এজ লিমিট দেখো 13 to 18, মোট কথা আমরা যেটাকে টিন এজ পিরিয়ড বলি, 13 থেকে 18 ইয়ার্স পর্যন্ত যে সময়কালটা আমাদের জীবনে, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। পরবর্তী লাইনে বলা হয়েছে পারসনস 18 and over আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজ ব্যবস্থায় 18 বছর বা তদূর্ধ্ব বয়সের যারা আছে তাদেরকেই ধরা হয়েছে প্রাপ্তবয়স্ক।
তার মানে কি? এখানে খুবই স্পেসিফিকভাবে মানব জীবনের কিছু কাল সম্পর্কে বলা হলো। জন্ম থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্তকে বিভিন্ন নামে ভাগ করা হলো এবং 18 বছর ক্রস করে ফেললেই সে প্রাপ্তবয়স্কদের পর্যায়ে চলে যাচ্ছে। Of course, there are some who will try to act older than their years, but for the most part, most individuals have to go through such stages irrespective of their economic or social status. এখানে বলেছে যে কিছু কিছু মানুষ কিন্তু আমরা দেখি যেগুলো তাদের মানে বয়সের তুলনায় একটু অ্যাডাল্ট আচরণ করে ফেলে বা অ্যাডাল্ট আচরণ করতে চেষ্টা করে, বা অনেক শিশুও আছে, অনেক শিশুদের মধ্যেও কিন্তু এই জিনিসটা পরিলক্ষিত হয় যে সে তার বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর আচরণ করে ফেলে। ধরো 10টা শিশুর মধ্যে একটা শিশু হয়তো এরকম থাকতেও পারে যে 9জন শিশুই তাদের শিশুসুলভ আচরণই করছে, কিন্তু একজন দেখা যায় ব্যতিক্রম। ঠিক তেমনি এখানে সেই লাইনটাই বলেছে যে এই আমাদের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে বা আমাদের সোসাইটিতে এমন কিছু মানুষ আছে যারা তাদের বয়সের তুলনায় একটু বেশি প্রাপ্তবয়স্ক আচরণ প্রদর্শন করে। কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই কি হয়েছে, অধিকাংশের ক্ষেত্রেই বলা হয়েছে যে তাদের অর্থনৈতিক বা সামাজিক মর্যাদা যেটাই হোক না কেন এইসব পর্যায়ের মধ্যে দিয়েই যেতে হয়। যে পর্যায়গুলো উল্লেখ করা হলো বা লাইফের যে স্টেজগুলো উল্লেখ করা হলো, ম্যাক্সিমাম মানুষকেই এই স্টেজগুলো পার করতে হয়। তাদের ইকোনমিক কন্ডিশন যাই হোক বা সোশ্যাল স্ট্যাটাস যাই হোক না কেন এই স্টেজগুলোর মধ্যে দিয়েই যেতে হয়। এখানে দেখো ইরেসপেক্টিভ একটা শব্দ আছে। ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস মানে হচ্ছে ইকোনমিক মানে অর্থনৈতিক এবং সামাজিক যে পদমর্যাদা সেটা যাই হোক না কেন নির্বিশেষে, ইরেসপেক্টিভ শব্দটার মানে হচ্ছে নির্বিশেষে, মানে আর্থিক সামাজিক অবস্থা নির্বিশেষে অধিকাংশ মানুষকেই এই পর্যায়গুলো পার করেই আসতে হয়। এখন আমরা জানবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সংক্ষেপে যেটাকে WHO বলা হয়, তারা এই অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকালটাকে কিভাবে ডিফাইন করেছে। World Health Organization identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করেছে, তাদের মতে তারা কিভাবে চিহ্নিত করেছে বয়সন্ধিকালটাকে। এরা বলেছে যে মানুষের বেড়ে ওঠার এমন একটা পর্যায় হচ্ছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়সন্ধিকাল, যেটা কি চাইল্ডহুডের পরবর্তী এবং অ্যাডাল্টহুডের পূর্বের যে অবস্থাটা, মানে জাস্ট চাইল্ডহুড ক্রস করে আমরা যে পর্যায়টায় পড়ি এবং প্রাপ্তবয়স্ক হওয়ার যে আগ মুহূর্তটা, এই যে টাইম স্প্যান যে সময়কালটায়, এটাকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বয়সন্ধিকাল বা বয়সন্ধির এই পিরিয়ডটাই হচ্ছে এই সময়টা। তখন মানুষের যে ধরনের হিউম্যান গ্রোথ বা মানে শারীরিক যে বৃদ্ধি ঘটে বা মানসিক যে পরিবর্তন বা উন্নতিগুলো ঘটে বা উন্নয়নগুলো ঘটে, সেটা এই পিরিয়ডটার মধ্যেই ঘটে। দিস ফেজ represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলা হয়েছে। দেখো ফেজ যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা হয়েছে, ফেজ বলতে বিভিন্ন পর্যায় বা ধাপ, মোট কথা পর্যায় বা ধাপ বোঝানো হয়। দিস ফেজ বলতে এই বয়সন্ধিকালটাকেই বোঝানো হয়েছে। এটা কি রিপ্রেজেন্ট করে, একজন মানুষের জীবনকালের যে জটিল যে পর্যায় বা ধাপগুলো আছে, সেই জটিল বা পর্যায়ের ধাপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই পিরিয়ডটা। এবং এই পিরিয়ডটাকে আর কোন কোন জিনিস দিয়ে চিহ্নিত করা যায়, ফাস্ট পেস গ্রোথ অ্যান্ড চেঞ্জ। ফাস্ট পেসড গ্রোথ বলতে এখানে কি বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে দ্রুত বৃদ্ধি এবং পরিবর্তন দ্বারা এই সময়কালটাকে চিহ্নিত করা যায়। কারণ এই সময়টায় মানুষের অনেক শারীরিক বলো, মানসিক বলো বা সাইকোলজিক্যাল অনেক ধরনের পরিবর্তন হয় এবং সেটা খুব দ্রুতই হয়। সো এটা হচ্ছে ইনফ্যান্সির সাথে কেন তুলনা করেছে, শিশুকালেও কিন্তু মানুষের মধ্যে পরিবর্তনটা খুব দ্রুত হয়। একটা শিশু কিন্তু খুব দ্রুত তার মানে পারিপার্শ্বিক অবস্থা বলো, যে পারিপার্শ্বিক অবস্থাতেই সে থাকুক না কেন, তার শারীরিক মানসিক পরিবর্তনগুলো কিন্তু খুব দ্রুত হয়। তো সেই পরিবর্তনের পরেই যে পিরিয়ডটাতে এই পরিবর্তনগুলো খুব দ্রুত পরিলক্ষিত হয়, মানসিক বর্ধন, শারীরিক বর্ধন বা সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্টগুলো হয়, সেটাই হচ্ছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ড। তো লাস্টের লাইনটা আমি আবার বলি, দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান অ্যান্ড
is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. এটা কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডের বা অ্যাডোলেসেন্স যে সময়কালটা বোঝানো হয়েছে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যর মধ্যেই পড়ে। নেক্সট প্যারায় বলছে বায়োলজিক্যাল প্রসেসেস drive many aspects of this growth and development with the onset of puberty marking the passage from childhood to adolescence. বায়োলজিক্যাল প্রসেস বলতে এখানে আমাদের মানুষের শারীরিক যে পরিবর্তনগুলো হয়, জৈবিক যে পরিবর্তনগুলো হয় সেটার কথাই বোঝানো হয়েছে। অনসেট, দেখো অনসেট বলতে কোনো কিছুর প্রারম্ভিক অবস্থা বোঝায়, শুরু বা প্রারম্ভিক আরম্ভ এই জিনিসগুলো বোঝায়। পিউবার্টি বলতে বসন্তীকালই বোঝায়, মানে অ্যাডোলেসেন্সে আর একটা সিনোনিম শব্দ হচ্ছে পিউবার্টি। এখানে বলতে চাচ্ছে যে মানুষের যে জৈবিক প্রক্রিয়াগুলো সেটা প্রজনন ক্ষমতা অর্জনের শুরুর দিকের এই যে দৈহিক বৃদ্ধিজনিত যে ব্যাপারগুলো তার অনেক দিক, মেনি অ্যাসপেক্টস বলেছে, মেনি অ্যাসপেক্টস মানে হচ্ছে অনেক দিককে প্রভাবিত করে থাকে। যেই প্রভাবের ফলে কি ঘটে, একজনের শৈশব থেকে বয়সন্ধিকালকে যে উত্তরণ হচ্ছে সেটাকে চিহ্নিত করে। মানে একটা মানুষ শৈশব থেকেই যে কৈশোরে যাচ্ছে এটাই তো অ্যাডোলেসেন্স বোঝানো হচ্ছে। তো এগুলোর অনেক সাইন এই বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে বা মানে সেগুলো ইন্ডিকেট করছে। নেক্সট লাইনে দেখো দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস বলতে কোনো কিছুর নির্ধারক বোঝায়, সূচক বা নির্ধারক এরকম বোঝায়। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, হাউএভার the duration and defining characteristics of this period may vary across time, cultures and socio-economic situations. এখানে বলেছে যে বয়সন্ধিকালের যে নির্ণায়কগুলো বা নির্ধারকগুলোর কথা বলা হয়েছে এগুলো মোটামুটি পুরো পৃথিবী জুড়েই সর্বজনীন ব্যাপার, মানে সব জায়গায় সব ক্ষেত্রেই একই রকম। এই বায়োলজিক্যাল যে পরিবর্তনগুলো, জৈবিক যে পরিবর্তনগুলো বা নীতি নির্ধারক অ্যাডোলেসেন্স পিরিয়ডের যেগুলো ইন্ডিকেট করে যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো ওভারঅল সব জায়গায় একই রকম। কিন্তু পরবর্তীতে বলছে দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড, এই পিরিয়ডের যে ডিউরেশন মানে সময়কাল, যেমন আমাদের দেশে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা দেখানো হয়েছে প্রথম প্যারাতেই আমরা দেখলাম যে 13 থেকে 18, এই যে ডিউরেশন আর যে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স মানে অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্যগুলো যেটা আমরা আগের প্যারাতে দেখলাম এইগুলো কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে ভ্যারি করতে পারে। যেমন আমাদের ইস্টার্ন কান্ট্রিগুলোতে যেরকম হয় আমাদের যে শারীরিক মানসিক পরিবর্তনগুলো হয় সেটা ওয়েস্টার্ন কান্ট্রির ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যতিক্রম হতে পারে। সো কোনো কোনো জিনিসের উপর ডিপেন্ড করে মানে ব্যতিক্রম হতে পারে টাইম, যে ডিউরেশনটার কথা বলছি, যে আমরা বলছি 13 থেকে 18 অ্যাডোলেসেন্স পিরিয়ড, তো কোনো কোনো জায়গা দেখা যায় যে এই পিরিয়ডটা একটু আগেও হতে পারে বা একটু লেটেও শুরু হতে পারে। তারা ওই সময়কালটাকে তাদের জন্য অ্যাডোলেসেন্স হিসেবে নির্ধারণ করে রেখেছে, আর আমরা নির্ধারণ করে রেখেছি 13 থেকে 18। আবার কালচার, কোনো কোনো কালচারের সাথে ওইটা ভ্যারি করে, মানে আমাদের কালচারের সাথে যাদের কালচারে ডিফারেন্স আছে সেখানেই তো এই ভেরিয়েশনগুলো থাকবে। এবং আরেকটা বলেছে যেটা সোশিও ইকোনমিক সিচুয়েশন, তার মানে কি আর্থসামাজিক পরিস্থিতির ভিন্নতা ভেদেও এই অ্যাডোলেসেন্সের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে বা টাইম ডিউরেশনটা আছে সেটার পরিবর্তন হতে পারে। যদিও প্রথমে বলা হচ্ছে যে এই পরিবর্তনগুলো বা যে নির্ধারকগুলো আছে, জৈবিক যে নির্ণায়কগুলো আছে অ্যাডোলেসেন্সের সেগুলো সর্বজনীন, কিন্তু তারপরেও সময় ভেদে, সংস্কৃতি ভেদে এবং আর্থসামাজিক পরিস্থিতি ভেদেও কিছু কিছু পার্থক্য কোনো কোনো জায়গায় হতে পারে। এখানেও অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কি সেটা আরেকটু স্পেসিফিকভাবে বলেছে এবং এই প্যারাতে দেখানো হয়েছে যে বয়সন্ধিকালে একজন মানুষের কি কি ধরনের অনেক ধরনের অভিজ্ঞতার প্রাপ্ত হয় এবং তাদের মধ্যে যে আরও কিছু মানসিক চাহিদার ব্যাপার থাকে বা এই সময়টাতে কি এমন পরিবর্তন হয় শৈশবকাল থেকে এই সময়টা পার করে যে তারা প্রাপ্তবয়স্ক পর্যায়ে উপনীত হচ্ছে, তারা কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয় বা তারা মানসিকভাবে কি কি চাহিদার ফেস করে বা কি কি চাহিদা নিজেদের মধ্যে হলে আরও বেটার হয় সেই দিকটা তারা চিন্তা করতে শিখে। বা আরও অনেক কিছুই ব্যাপার আছে যা অ্যাডোলেসেন্স পিরিয়ডে হয়ে থাকে, ছেলে মেয়ে ভেদে আলাদা আলাদা বা কিছু কিছু ক্ষেত্রে সিমিলার, সেটা কয়েকটা পয়েন্ট এখানে দাঁড় করানো হয়েছে।
প্রথমে বলছে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্স সেভারাল কি ডেভেলপমেন্টস। তার মানে এই যে বয়ঃসন্ধিকাল, এটা কি? এটা হচ্ছে প্রাপ্তবয়স্কতা, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার একটা প্রিপারেশন পিরিয়ড, প্রস্তুতিকাল, মোট কথা প্রস্তুতিকালে, পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। একটা মানুষ শৈশব থেকে যে প্রাপ্তবয়স্ক অবস্থা প্রাপ্ত হবে তার জন্য যে প্রসিডিউরটা, তার জন্য যে সময়কালটা, সেই সময়কালটাই হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল। এটাতে যাওয়ার জন্য কি হচ্ছে? ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্স, এই পিরিয়ডে পদার্পণের জন্য একজন মানুষকে অনেক ধরনের অভিজ্ঞতা বা অগ্রগতির অভিজ্ঞতা প্রাপ্ত হচ্ছে। এখন এই অভিজ্ঞতাগুলো কি কি সেটার পয়েন্টে আমরা আসবো। দেখো সেকেন্ড লাইনে কি বলেছে, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশনস দিস এক্সপিরিয়েন্স ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, the acquisition of skills needed to carry out adult relationships and rules, and the capacity for abstract reasoning. বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এসছে। শারীরিকভাবে এবং সেক্সুয়ালি একটা মানুষ তো পূর্ণতা প্রাপ্ত হয় এই পিরিয়ডটাতে। তাছাড়াও আরও কী কী অভিজ্ঞতার সম্মুখীন সে হয় সেটা দেখো। প্রথমে বলেছে সামাজিক এবং আর্থিকভাবে স্বাধীনতা লাভ করে নিজের একটা আইডেন্টিটি তৈরির যে ধারণাটা, বা নিজের একটা আইডেন্টিটি করতে হবে বা পেতে হবে, সেইটা প্রথমেই মানুষ শেখে এই বয়ঃসন্ধিকালে এসে। শৈশবকালে কিন্তু এই চিন্তাগুলো থাকে না, বা তার সাইকোলজি, তার যে মেন্টাল কন্ডিশন, তাকে ওই ব্যাপারগুলো কিন্তু শৈশবকালে ভাবায় না, ভাবেই সে এই পিরিয়ডটাতে এসে। নেক্সট বলেছে দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্পর্ক তৈরি করতে বা সেই সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় দক্ষতাগুলো আছে সেগুলো অর্জন করতে শিখে সে এই প্রাপ্তবয়স্ক মানে বয়ঃসন্ধিকালে। মানে এটা একটা অ্যাডাল্ট রিলেশনশিপ কীভাবে সে তৈরি করবে এবং কীভাবে সেটা এগিয়ে নিয়ে যাবে, তার জন্য সে দক্ষতা প্রাপ্ত হয় এই পিরিয়ডে। এবং পরবর্তীতে বলেছে দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, রুলস অ্যান্ড ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং, মানে এই সময়টায় সে বিমূর্ত চিন্তার রীতিনীতি এবং সক্ষমতা, এই দুটো অর্জন করতে সক্ষম হয় বা চেষ্টা করে। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? ভাবমূলক বা বিমূর্ত কোনো চিন্তা ভাবনা বুঝি। এটাকে ইংলিশে বলা যেতে পারে যে হাইপোথেটিক্যাল যে ব্যাপারগুলো আছে, ডিলিং উইথ আইডিয়াস রাদার দ্যান ইভেন্টস, বিভিন্ন আইডিয়া করতে সে শিখে। তো ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এই যে বিশাল একটা ব্যাপার, হাইপোথেটিক্যাল একটা ব্যাপার, এই জিনিসগুলো সে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে এসেই সে এই সমস্ত ব্যাপারের অভিজ্ঞতা প্রাপ্ত হয়। While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk during which social contexts exert powerful influence. ট্রিমেন্ডাস শব্দটার অর্থ কি? আমরা জানি ট্রিমেন্ডাস শব্দ বলতে সাধারণত এক্সট্রিম কোনো কিছু বোঝা। ধরো এক্সট্রিমলি গুড হতে পারে, এক্সট্রিমলি ইমপ্রেসিভ কিছু হতে পারে। মোট কথা ট্রিমেন্ডাসকে আমরা এখানে অসাধারণ একটা অর্থে ধরে নিব। অসাধারণ, ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল। পটেনশিয়াল শব্দটার মানে হচ্ছে সম্ভাবনা, পসিবিলিটিস যেটাকে আমরা বলি। কনসিডারেবল রিস্ক বলতে আমরা, রিস্ক তো আমরা সবাই জানি ঝুঁকি। কনসিডারেবল রিস্ক বলতে বিবেচনাধীন কিছু ঝুঁকির কথা এখানে আমরা বলতে পারি। সোশ্যাল কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট মানে সামাজিক যে পরিপ্রেক্ষিত, আর এক্সার্ট মানে হচ্ছে প্রদর্শন করা বা প্রয়োগ করা, যেটাকে আমরা অ্যাপ্লাই বলতে পারি। তো লাস্ট লাইনে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা পেলাম, যেখানে বলা হচ্ছে যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যখন বয়ঃসন্ধিকালটাকে বলা হচ্ছে, একই সাথে আমরা বলছি যেটা একটা বিস্ময়কর বা অভাবনীয় একটা বৃদ্ধি এবং সম্ভাবনার সময়। মানে অ্যাট দ্য সেম টাইম আমরা যেখানে যখন এটা বলছি, ঠিক পাশাপাশি এই পিরিয়ডটাই কিন্তু সব থেকে বেশি ঝুঁকির সময় একটা মানুষের জীবনে। কখন ঝুঁকিটা হবে? যখন সামাজিক যে কনটেক্সটগুলো, সামাজিক পারিপার্শ্বিকতা, সামাজিক পরিবেশগুলো যখন কোনো শক্তিশালী প্রভাব বিস্তার করে একটা মানুষের জীবনে, সেই সময়টায় অ্যাডোলেসেন্স পিরিয়ডটা সব থেকে বেশি ঝুঁকির মধ্যে থাকে। এখানে একটু সহজ করে বলি, এখানে একটু কঠিনভাবে বলা হয়েছে।
মানে এই সেন্টেন্সটাতে বলতে চাচ্ছে যে অ্যাডোলেসেন্স নিঃসন্দেহে, বয়সন্ধিকালটা নিঃসন্দেহে মানব জীবনের সবথেকে বেশি অসাধারণ একটা গ্রোথ এবং সম্ভাবনার সময়। এই গ্রোথটা ফিজিক্যাল গ্রোথ না, মেন্টাল গ্রোথ, সাইকোলজিক্যাল গ্রোথ সব কিছু মিলিয়ে এই ট্রিমেন্ডাস গ্রোথ এবং সম্ভাবনার একটা উজ্জ্বল সময় হতে পারে। কিন্তু যদি সামাজিক পরিবেশ পরিস্থিতি বৈপরীত্য প্রদর্শন করে, তাহলে কিছু কিছু মানুষের জীবনে বা কিছু কিছু কিশোর কিশোরীর জীবনে এই সময়টাই সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। মানে সমাজ কাকে কিভাবে পরিচালিত করবে তার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে সে কী অভিজ্ঞতা প্রাপ্ত হবে। আমরা তো এখানে প্রথমে এই প্যাসেজের মাঝামাঝিতে কিছু পজিটিভ লাইন পড়লাম, পজিটিভ কিছু সাইন পড়লাম, যেগুলো অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটা কিশোর বা একজন কিশোরী অভিজ্ঞতা প্রাপ্ত হয়। কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু অভিজ্ঞতাগুলো যে ভালো হবে তা না, খারাপ অভিজ্ঞতাও কিন্তু আছে। বিপদগামী হওয়ার সুযোগটাও কিন্তু এই পিরিয়ডেই হয়। একটা কিশোর বয়সের মানে শৈশবকালে মানুষের এত চিন্তা ভাবনা থাকে না, সে কি করবে না করবে, তখন সেটা তার বাবা মা দ্বারাই বা তার সংসার, তার ফ্যামিলি দ্বারাই সে পরিচালিত হয়। কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডটা হচ্ছে এরকম যে সময় সবাই খুব স্বাধীন চেতা হয়ে যায়, নিজের মতো চলতে চায়, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, নিজের একটা সোশ্যাল স্ট্যাটাস ক্রিয়েট করতে চায় বা আর্থিকভাবে স্বাধীন হতে চায়। এরকম একটা পিরিয়ডে সমাজ কিভাবে তোমাকে পরিচালিত করবে তার উপরে ডিপেন্ড করে যে তুমি কি পজিটিভ কিছু হতে পারবে বা পজিটিভ কিছু ভাববে। যে পটেনশিয়ালের কথা বলা হলো, যে সম্ভাবনার কথা বলা হলো, সেটা কি পজিটিভ কোনো পটেনশিয়াল নাকি নেগেটিভ, সেটাও কিন্তু এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের একটা বিশাল ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তো আজকের প্যাসেজটা যেটুকু আমরা পড়লাম, আমি বইয়ে তোমাদের আরও একটা প্যারা আছে, কিন্তু সেই প্যারার সাথে আমি পরবর্তী দিন একটা ক্লাস নিব। এই প্যাসেজে মোটামুটি বলা হলো যে পিরিয়ডটা আমরা সবাই মোটামুটি পার করে এসেছি বা দু একজন হয়তো এর মধ্যে দিয়ে যাচ্ছ। এই বয়সন্ধিকালের এই সময়কাল টাইম রেঞ্জটা কী, এই সময়কালের বৈশিষ্ট্য কী, আগেকার শতাব্দীর থেকে বর্তমান শতাব্দীর কিশোর কিশোরীদের যে পরিবর্তনগুলো কী সেগুলো উল্লেখ করা হয়েছে এবং তার পেছনে কোন কোন কারণ রয়েছে সেগুলোও দু একটা উল্লেখ করা হয়েছে। এবং লাস্ট প্যারায় যেটা বলা হলো যে এই পিরিয়ডটা হচ্ছে প্রাপ্তবয়স্ক অবস্থা প্রাপ্তির একটা প্রিপারেশন পিরিয়ড, যে একটা মানুষ বয়স্কতা প্রাপ্ত হবে এই সময়ের জন্য যে প্রিপারেশন, তার যে ওভারঅল একটা প্রিপারেশন, সেই পিরিয়ডটাই হচ্ছে বয়সন্ধিকাল। এই বয়সন্ধিকালে একটা মানুষ অনেক ধরনের অভিজ্ঞতা প্রাপ্ত হয়, তার নিজস্ব অনেক ধরনের চিন্তা ভাবনা হয়, ফিজিক্যাল চেঞ্জের সাথে মেন্টাল চেঞ্জ বা সাইকোলজিক্যাল চেঞ্জ, হাইপোথেটিক্যাল যে চেঞ্জের যে ব্যাপারগুলো আছে সেই সবগুলোই তাকে একটা নিজস্বতা তৈরি করতে সাহায্য করে। আর লাস্ট অফ অল যেটা বলছি, এই পিরিয়ডটা যথেষ্ট সম্ভাবনার হলেও উল্লেখযোগ্য কিছু ঝুঁকিরও একটা মোক্ষম সময় হচ্ছে এই বয়সন্ধিকাল। সেই সময়টা কিসের উপর নির্ভর করে, মানে ঝুঁকিটা কিসের উপর নির্ভর করে, আমাদের সামাজিক যে কনটেক্সট আছে, সামাজিক যে এনভায়রনমেন্ট বলো, পরিবেশ বা পরিস্থিতি, কোন সময় বা কোন পরিবেশে সে আছে, সেই পরিবেশ ডিসাইড করে সবসময়। মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কিশোর কিশোরীর জীবনে পরিবেশই ডিসাইড করে দেয় যে সে কেমন হবে, সে বিপদগামী হবে নাকি সে উজ্জ্বল সম্ভাবনাময় কোনো আগামী দিন দেখতে যাচ্ছে বা আগামী দিনের পথিক হচ্ছে। সেই জিনিসটা যে ঝুঁকিগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। তো এটাতে যে খুব বেশি ডিফিকাল্ট ওয়ার্ড নাই, যে কয়টা ওয়ার্ডই আছে ওগুলো খুব মন দিয়ে পড়ে ফেলবে উইথ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আমরা জুম ক্লাসে এই এমসিকিউগুলো সলভ করব এবং যে কোশ্চেন অ্যান্সার আসলে আমি আরেকটা ভিডিও ক্লাস নিব এই টপিকেরই আরেকটু এক্সটেন্ড পড়িয়ে তারপরে কিছু কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করব। তারপরেই আমরা পরবর্তীতে আরও এগিয়ে যাব, কারণ আমাদের নেক্সট সেমিস্টারের জন্য যা যা আছে, সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা আসলে লেন্দি। এমটিতে যাই হোক মোট ভালো একটা পার্ট কিন্তু বাদ হয়েছে, ইউনিট 4 আর ইউনিট 5-এর ঝামেলাটা গেছে। তো ইউনিট 6, 7 যাতে আমরা খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারি, সেই জন্য শুরু থেকেই আপনারা ভালো করে পড়েন, এটা আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।